আমাদের মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী র্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে দেবেন। যাদের ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসক থেকে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবে। ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্কটে যেতে হয়েছে, তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি যে বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকের মান আপনাদেরকে নিচে? কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমস্ত বটেই, কোনো ক্ষেত্রে বেশি। সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোন একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে আপনার শিয়ালদা কি নাম থেকে স্যার কুঠিবাড়ি আছে, না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধু রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে দেখে না, ভোলাতে রেখে দেওয়া হল, তাকে আনা। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসক জানেন, তারা দিয়েছেন, আমার যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইলচেয়ারে, বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা তারা পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছি না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইলচেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখতে বসে গেল এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু আমি যে আমাকে ভেতরে কি বসিয়ে আমাকে ডাক্তারের চিকিৎসা করা। শুধু তাই নয়, আমার তখন আপনার কারণে আমি জব হয়ে গিয়েছিল, আপনার অনেকে জানেন। সেই কারণে চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসকরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার, বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রম, সারাক্ষণ আমরা এই জাতিকে আমরা নিজেদের মধ্যে কলহ করতে যারা আমাদেরকে অগ্রগতি যার পথ, সেই পথকে আমরা
আমি কথাটা বলতে এই সুযোগটা আমি পাবো না আপনাদের সঙ্গে কথা বলা। এবং আপনারা যদি সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে আপনারা এটা চিন্তা করবেন এবং কিভাবে আমাদেরকে পরিবর্তন আনতে পারি সেই পরিবর্তনের চিন্তা করবেন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন। আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টার উপর এখানে বিশেষজ্ঞ বিলাত থেকে এসে এখানে তুমি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে দিতে চান যেটা হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে জানতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা বড় বিশাল একটা দায়িত্ব সরকারের, যে কোনো সরকারের যে কোনো নেতা। আপনি দেখুন ইদানিংকালে শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করে ম্যানুফ্যাকচারার, তার দুদিন আগে আমার কাছে এসেছিল, দেয়ার ইন সিরিয়াস ক্রাইসিস। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে থাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলে আমরা একটা পরিবর্তন নিয়ে যুগান্তকারী, সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্য। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সেই নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য করতে চাই না, তবে আশা করব, আমার বলি আমি, আমার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে, আহতদেরকে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময় ঝুঁকি নিয়ে আহতদেরকে চিকিৎসা করেছেন, এটা জাতি কোনোদিন ভুলবে না। আমি কি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে
তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সম্মেলন সফল হোক, নির্বাচন সফল হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এই কামনা করে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি।